প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দক্ষিণ এশীয় উচ্চ শিক্ষা সম্মেলনে যোগ দিয়েছেন এবং তিনি বক্তব্য রেখেছেন। বক্তব্যে উনি বলেছেন তরুণদের একটি দল আছে এবং সেই অনেক তরুণরাই সেই দল থেকে এবার নির্বাচিত হয়ে আসবেন। তিনি কিভাবে জানলেন তারা নির্বাচিত হয়ে আসতে পারবে? নাকি উনি তাদেরকে নির্বাচিত করানোর জন্য সমস্ত ব্যবস্থা করেছেন? যেমন তিনি এদেরকে দিয়ে দল করিয়েছেন, তারপরে এরা ওনার নিয়োগকর্তা সেরকম বলেছেন এবং এদেরকে মাস্টার মাইন্ড হিসেবে মাহফুজ আলমকে পরিচয় করে দিয়েছিলেন। তিনি এগুলো করেছেন এবং উনি এই তরুণ দলকে প্রতিষ্ঠিত করার জন্য যা কিছু করা দরকার সবকিছুই করেছেন এবং জুলাইয়ের কৃতিত্ব শুধুমাত্র এই কয়জন তরুণের ওনার বক্তব্যে সবসময় আমরা দেখেছি এবং উনি এটাই বোঝানোর চেষ্টা করেছেন। কিন্তু বাকি তরুণরা যারা এই আন্দোলনের সাথে ছিল, মাদ্রাসার ছাত্ররা, তারপরে জনগণ, তারপরে হচ্ছে যে প্রাইভেট ইউনিভার্সিটি, তিনি সেই তরুণদের কথা কেন চিন্তা করেন না? সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এখানে জুলাইয়ে যারা আহত হয়েছে, নিহত হয়েছে, নিহত পরিবার ওনার সাথে অনেকবার দেখা করার চেষ্টা করেছে। উনি নিজের থেকে তো দেখা করেনি, বরং ওনারা যে চেষ্টা করেছে পুলিশ দিয়ে পিটানো হয়েছে সেই জুলাই নিহত পরিবারদেরকে। এবং সেই নিহত পরিবাররা, অনেক পরিবার আছে না খেয়ে আছে, বিভিন্ন ধরনের কষ্ট করছে, যেগুলো আমি আমার টকশোর মাধ্যমে আমি জানতে পেরেছি। তারা অনেক সময় পার্সোনালি অনেক সময় ফোন করে বলে তাদের দুঃখ কষ্টের কথা। কিন্তু ওনার কখনোই এই 16 মাস 17 মাসে তাদের কথা শোনার কোনো সময় ওনার হয়নি। ইভেন উনি যে একটা ভার্চুয়ালি জয়েন করবেন সেটাও উনি তাদের সাথে করেননি। তো ওনার কাছে মনে হচ্ছে জুলাই মানেই হচ্ছে এই এনসিপির কয়েকজন তরুণ এবং এই তরুণদের কাছেই উনি দেশটা যদি তুলে দিতে পারেন তাহলে উনি নিশ্চিন্তে হয়তো যেতে পারবেন, বা মানে সব মানুষকেই তো মরতে হবে, উনি শান্তিতে মরতে পারবেন, এমনটাই আসলে ওনার মানে চিন্তা ভাবনা বা আমরা যা দেখি। কারণ ওই ওনারাই হচ্ছে যে এই তরুণের এই কয়েকজন তরুণ, এনসিপির এই কয়েকজন তরুণই হচ্ছে যে ওনার নিয়োগকর্তা। এবং আমরা নিশ্চয়ই দেখেছি যে নাহিদ ইসলামের কাছে উনি কিভাবে নিজের দুঃখের কথা বলেছেন, উনি চলে যেতে চান, একটা নাটকীয় ঘটনা ঘটিয়েছেন, সেটা নিয়ে আমাদের মনে আছে। উনি একটা সাক্ষাৎকারে বলেছিলেন বিদেশেই সাক্ষাৎকার দিয়ে থাকেন, দেশে উনি খুব কম সাক্ষাৎকার দিয়েছেন, দুই একটা ছাড়া। তো সেখানে উনি বলেছিলেন যে এই তরুণদেরকেই উনি দল করিয়েছেন, তরুণদেরকে দল করতে উৎসাহ দিয়েছেন এবং তরুণদের হাতে একদিন এই তরুণরা দেশ পরিচালনা করবে সেটা উনি বলেছেন। তো এই তরুণরা কি পরিমাণে মানে ওনার আশ্রয়ে প্রশ্রয়ে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে সেটা আসলে উনি, কারণ উনি নিজেও তো আঙ্গুল ফুলে কলা গাছ না হলেও উনি বিভিন্নভাবে দুর্নীতি করেছেন। শুধু উনিই না, ওনার যে উপদেষ্টারা আছে তারাও কিন্তু করেছে। আজকে রেজাওয়ানা বলে যে 2 দিন আগের একটি কথা যে 54 বছরের জঞ্জাল পরিষ্কার করা ওনাদের পক্ষে 1.5 বছরে সম্ভব না, তবে 1.5 বছরে ওনারা যা করেছেন তার জবাবদিহিতা ওনারা করবেন। তো সেই মানে 54-53 বছরে তো এই জঞ্জালে শুধু তৈরি হয়নি, উন্নয়নও হয়েছে, কিছু সব সরকারের সময়ে উন্নয়ন হয়েছে। তো এই 53 বছরের জঞ্জালের কথা তিনি কেন বলছেন? আর জঞ্জাল পরিষ্কার করার জন্যই তো ওনাদেরকে বসানো হয়েছে, যে কোনো দল না, একটা নিরপেক্ষ মানে ওনাদের কাছে দেশের মানুষ মানে দায়িত্ব দিয়েছে দেশের জঞ্জাল পরিষ্কার করার জন্য, একটা স্ট্রাকচারে আনার জন্য, যেখানে আর কোনোদিনও ফেসিবাদ আসবে না, সেটার জন্য, সেই প্রত্যাশা থেকে। কিন্তু ওনারা সেই প্রত্যাশা পূরণ না করে বরং নিজেদের আখের গুছিয়েছেন। এখন সময় এসেছে এবং সময় আসার আগেই ওনারা এখন এক একজনের কান্নাকাটি শুরু হয়েছে অবশ্য। যেমন আসিফ নজরুল বলছেন যে উনি সবচেয়ে বুলিং এর শিকার হয়েছেন এবং ওনার নাম নিলেই নাকি ভিউ ব্যবসা হয়, এই ওনাকে গালি দিলেই ভিউ ব্যবসা হয়, মনিটাইজেশন হয়। তো আসলে মানে এটা কি ভিউ ব্যবসার জন্য মানুষ বলে নাকি দেশের ভালোবাসার জন্য মানুষে বলে? তাহলে কি উনি এর আগে যখন বাংলাদেশের ব্যাপারে কথা বলতেন, এই যে 26 লক্ষ ভারতীয়ের কথা বলেছেন, উনি কি তাহলে ভিউ ব্যবসার জন্য কথা বলেছেন কিনা, এটা স্বাভাবিকভাবে প্রশ্ন এসে যায়। তো এখন ডক্টর ইউনূস ডক্টর ইউনূসের ইশারায় যেহেতু এই এনসিপি গঠন হয়েছে, এখন ডক্টর ইউনূস এর ইশারায় কি আসলে জামাত ইসলামের সাথে এরা গিয়েছে কিনা সেটাও তো আমাদের দেখার বিষয়। কারণ ডক্টর ইউনূসে এদের পেছনের শক্তি এবং ডক্টর ইউনূসে এদেরকে 3টি দলের মধ্যে একটি দলে পরিণত করেছে
এবং সব দল মানে অনেকেরই তো জুলাইয়ে অনেক অবদান ছিল, কিন্তু এবং অনেক পুরাতন অনেক দল আছে যাদের বাংলাদেশের রাজনীতিতে অনেক অবদান, কিন্তু তাদেরকে ঢিঙ্গিয়ে উনি তাদেরকে 3টি দলের মধ্যে, এনসিপি কে 3টি দলের মধ্যে একটি দলে পরিণত করেছেন, যখন এনসিপি নিবন্ধনও পায়নি তখন থেকেই। এবং ওনার যে উপদেষ্টা পরিষদে ছিল 3জন উপদেষ্টা, তার মধ্যে একজন একটু ব্যাখ্যা দিয়েছে তার মানে তার আয়ের হিসাব নিকাশ বা তার মানে তার পদত্যাগ করার পরে তার হিসাব দিয়েছে, কিন্তু আর 2জন, একজন তো আজকে বললেন মাহফুজ আলম, তিনি ঘর থেকে বের হন না ভয়ে। হাদির হত্যার পরে নাকি উনি ঘর থেকে ভয়ে বের হন না, হাদির হত্যার পরে উনি ঘর থেকে বের হন না, মানে নাকি জনগণের মায়ের ভয় উনি ঘর থেকে বের হন না, সেটা এখন দেখার বিষয়। এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া চিকন হয়ে এনসিপির মধ্যে ঢুকেছে এবং কাজকর্ম করছে, এবং কেউ টু শব্দও করছে না, তাদের কোনো হিসাব নিকাশের কথাও আমরা শুনতে পাচ্ছি না যে তাদের সেই আয় ব্যয়ের বিষয়টা কি হলো, তারা কি দুর্নীতি করেছে। আমরা বিশেষ করে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া 2জনের ব্যাপারেই আমরা অনেক দুর্নীতির কথা শুনেছি, সেগুলোর কি হলো আমরা কিন্তু কিছুই জানি না। এখন কথা হচ্ছে যে নির্বাচনী প্রচারণা শুরু হয়নি, তার মধ্যে থেকেই উনি এই ধারণাটা কিভাবে দিতে পারলেন, সেটা এখন বড় প্রশ্ন। আমার মতো মনে হয় আপনাদেরও প্রশ্ন, যে এই যে তরুণদেরকে উনি মানে একটি দল করিয়েছেন, দল করিয়ে তারপরে একটা স্ট্রাকচারে এনেছেন, তাদেরকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য বা যতটা প্রমোট করা দরকার তাদেরকে করিয়েছেন। এখন তাদেরকে কয়টা পদে মানে কয়টা সিটে তাদেরকে যদি বসাতে পারেন, তাহলে হয়তো বা উনি খুশি হবেন, এবং সেটাই উনি চাচ্ছেন, এবং সেটা আসলে সেটার জন্য উনি কোনো কারসাজি করছেন কিনা, এবং যদি কারসাজি করে থাকেন তাহলে নির্বাচনটা সুষ্ঠু হবে কিনা, সেটা এখন প্রশ্ন উঠেছে। এবং যতই এনসিপি এবং জামাত বলুক না কেন, প্রশাসন হেলে পড়েছে, দুলে পড়েছে বিএনপির দিকে। তো আজকে ডক্টর ইউনূসের এই কথা থেকে মনে হচ্ছে যে প্রশাসন যতই হেলে পড়ুক আর যাই করুক, ডক্টর ইউনূস যদি চান, এবং ডক্টর ইউনূস আসলে এখনো তাদের জন্য কাজ করছেন, এবং ডক্টর ইউনূসের হস্তক্ষেপে তারা কেউ সিট পেয়ে যাবে, সেটাও আমাদেরকে দেখতে হবে।